গাজায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ট্রাম্পের নারাজি প্রকাশের পর ইসরায়েলের দুঃখ প্রকাশ। গাজায় আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক মুসলিম দেশগুলোর জোট ওআইসির। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান। অভিন্ন নদীতে চীনের বাঁধ নির্মাণের জবাবে মোদী সরকারের পাল্টা প্রকল্প। ক্ষুব্ধ অরুণাচলের বাসিন্দারা, অভিযোগ ডুববে 16টি গ্রাম। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। গাজার নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের অভিযোগ, মানবতাকে ধ্বংস করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। নাসের হাসপাতালের ঘটনায় খুশি নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টও। এদিকে চাপের মুখে হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। গাজায় আগ্রাসন চলাকালে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে একের পর এক সাংবাদিক। পরিসংখ্যান বলছে, উপত্যকায় প্রায় 2 বছরের ইসরায়েলি বর্বরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সংবাদকর্মীর প্রাণ গেছে। সবশেষ ভুক্তভোগী নাসের হাসপাতাল ও খান ইউনিসের 6 সংবাদকর্মী। মিডিয়া কর্মীদের উপর এমন বর্বরতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব। প্রতিপক্ষ তো বটেই, ইসরায়েলের মিত্রদের অনেকেই নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার নিন্দায় সরব হয়েছেন। নাসের হাসপাতালে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নেতানিয়াহু প্রশাসনকে বিকৃত মস্তিষ্কের আখ্যা দিয়ে করেছেন তীব্র সমালোচনা। নাসের হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলায় 5 সাংবাদিক শহীদ হয়েছেন। মানবতা বলতে যা কিছু রয়েছে তা ধ্বংস করার জন্য বিকৃত মস্তিষ্কের নেতানিয়াহু সরকার বিরতিহীনভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও বেসামরিকদের ওপর হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে তেল আবিবকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্ষোভ ঝেড়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাজ্য। স্বাধীন তদন্ত চায় জার্মানি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসের হাসপাতালে হামলা সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করার পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই ঘটনায় তিনি খুশি নন। আমি এতে খুশি নই। আমি এমনটা দেখতে চাই না। আমাদের এই পুরো দুঃসময়ের অবসান ঘটাতে হবে। ব্যাপক চাপের মুখে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসের হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দাবি করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মীদের জীবনের মূল্য দেয় ইসরায়েল, এমন দাবি তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যম কর্মী নিহতের ঘটনায় নিজের পরিচয়পত্র ভেঙে প্রতিবাদ জানালেন রয়টার্সের এক সাংবাদিক। বার্তা সংস্থাটির কর্মী ভ্যালেরি জিঙ্ক নিজের আইডি কার্ড ভেঙে ইস্তফা দেন। ভাঙা আইডির ছবি ফেসবুকে পোস্ট করেন ক্যানাডিয়ান এই সাংবাদিক। জানান, সহকর্মীদের নির্মম মৃত্যু সত্ত্বেও ইসরায়েলের পক্ষ নিয়েছে রয়টার্স। তারই প্রতিবাদে প্রতিষ্ঠানটির সাথে আর কাজ করতে চান না তিনি। জিঙ্ক 8 বছর ধরে চুক্তিভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করছিলেন রয়টার্সে। সম্প্রতি নিহত সাংবাদিক আনাস আল শরীফ একসময় রয়টার্সের হয়ে পুলিৎজার এনে দিলেও তার মৃত্যুতে কোনো রকম প্রতিবাদ জানায়নি সংস্থাটি, বরং তাকে হামাসের সদস্য ও সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। গাজায় বর্বরতার মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল। সোমবার উপত্যকা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। গত 24 ঘন্টায় তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে 89 জনের, যার মধ্যে নাসের হাসপাতালে 2 দফায় চালানো হয়েছে আগ্রাসন। এতে 5 সাংবাদিক সহ নিহত হয়েছেন কমপক্ষে 21 ফিলিস্তিনি। এদিকে খান ইউনিসে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। প্রায় 2 বছরের আগ্রাসনে গাজায় প্রাণহানি 62,800-রও বেশি। এর মধ্যে গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর এ পর্যন্ত 10,900 মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। 2 বছরে আহত হয়েছে প্রায় 1,60,000 ফিলিস্তিনি।
লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ। টেলিভিশনে দেয়া ভাষণে এ দাবি করেছেন সংগঠনটির প্রধান নাইম কাশেম। তার অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্দেশ বাস্তবায়নে লেবাননের বর্তমান সরকার কাজ করছে। আমরা সেই অস্ত্র ত্যাগ করব না যা আমাদের সম্মানিত করেছে, যা আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। আমরা ইসরায়েলকে আমাদের দেশে অবাধে ঘোরাফেরা করতে দেব না। আমাদের ভূমি থেকে শত্রুকে বিতাড়িত করুন, আগ্রাসন বন্ধ করুন, বন্দীদের মুক্তি দিন এবং দেশ পুনর্গঠন শুরু করুন। এটি রোডম্যাপ। তারপর প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করতে আসুন। গাজায় আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক করল মুসলিম দেশগুলোর জোট ওআইসি সদস্যরা। সৌদি আরবের জেদ্দায় উপস্থিত হন তুরস্ক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ সহ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। অবিলম্বে ত্রাণ প্রবেশে বাধা তুলে দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ দেওয়া হয়। একই সাথে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জোর আহ্বান আসে বৈঠকে। গাজায় কমছেই না ইসরায়েলি নারকীয়তা। নির্বিচার হামলার পাশাপাশি অভুক্ত রেখেও ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহু প্রশাসন। এ পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবে একত্রিত হয়েছে মুসলিম দেশগুলো। সোমবার গাজা ইস্যুতে জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মুসলিম জোট ওআইসির জরুরি বৈঠক, যাতে অংশ নিয়েছে তুরস্ক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ সহ সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রীরা। বৈঠকে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনার সমালোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এখনই থামানো না গেলে পুরো বিশ্বে ছড়াবে বর্বরতা। শুধু ফিলিস্তিনকে ধ্বংস করে থামবে না ইসরায়েল। সিরিয়া, লেবানন, ইরানে চালানো হামলা ইঙ্গিত দেয় নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চান। তার বেপরোয়া আচরণ থামানো না হলে বিশ্বব্যাপী ছড়াবে বর্বরতা। চলমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দাবি, নির্মমতার সব মাত্রা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার লঙ্ঘন করে নারকীয়তা চালাচ্ছে ইসরায়েল। নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর দখলদারদের আগ্রাসন নির্মমতার সকল মাত্রা ছাড়িয়েছে। উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য ইসরায়েলি অবরোধ তুলতে হবে। সেটি কার্যকরে আন্তর্জাতিক সংস্থাগুলোকে জোরালো আহ্বান জানাচ্ছি। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও আগ্রাসন বন্ধের উপায় খোঁজে ওআইসিভুক্ত দেশগুলো। নতুন বসতি স্থাপনের পরিকল্পনার জোর বিরোধিতা করেছেন মুসলিম নেতারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইহুদিদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, বহিষ্কার করা হয়েছে ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে, পাশাপাশি ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্থনি আলবানিজ দাবি করেছেন, সিডনির রেস্তোরাঁ ও মেলবোর্নে সিনাগগে হামলায় জড়িত ছিল তেহরান। এই ঘটনার জেরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কেও সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ASIO now assesses the Iranian government directed at least two. অরুণাচলে বাঁধ নির্মাণ ঘিরে তোপের মুখে মোদী সরকার। দুদেশের অভিন্ন নদীতে সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, যার জবাব দিতে পাল্টা পরিকল্পনা হাতে নিয়েছে ভারতও। কিন্তু অরুণাচলের বাসিন্দাদের অভিযোগ, এতে ডুববে অন্তত 16টি গ্রাম। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ তারা। বাঁধ ইস্যুতে জরিপে গেলে হামলার শিকার হন রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। তিব্বতে ইয়ারলুং জাম্পো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। ভারতের শঙ্কা, বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমতে পারে 85% পর্যন্ত। তাই অরুণাচলে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের আপার সিয়াং বাঁধ নির্মাণের প্রকল্পকে অবশ্য ভালোভাবে নেয়নি অরুণাচলের বাসিন্দারা। তাদের শঙ্কা, নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হলে অন্তত 16টি গ্রাম ডুবতে পারে। ধারণা, বাঁধ বিপদে ফেলবে লাখের বেশি মানুষকে। আমরা ধান, এলাচ চাষের পাশাপাশি উৎপাদন করি কাঁঠাল আর নাশপাতি। তা দিয়ে আমাদের পরিবার চলে, সন্তানদের লেখাপড়া হয়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়ব। বাঁধ নির্মাণের আগেই অরুণাচলের পারং গ্রামে জরিপ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানির যন্ত্রপাতি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। কাছের একটি সেতুতেও হয় সংঘর্ষ। লুটপাট চালানো হয় পুলিশের তাঁবুতে। নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার মূল পেশায় কৃষিকাজ।
সরকার যদি জোর করে সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় তাহলে অরুণাচল প্রদেশের মানচিত্র থেকে মুছে যাবে নৃগোষ্ঠীদের অস্তিত্ব। এই উপত্যকার মানুষকে অন্য কোথাও পুনর্বাসনের কোনো সুযোগ নেই। স্থানীয়দের বিরোধিতা সত্ত্বেও বাঁধ নির্মাণের পক্ষে রাজ্য সরকারের অবস্থান। মুখ্যমন্ত্রীর দাবি, বন্যা মোকাবেলা ও পানি নিরাপত্তা নিশ্চিতে ড্যাম নির্মাণ জরুরি। এতে যেসব পরিবার জমি হারাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইয়ারলুং জাপো নদীটির উৎস তিব্বতের আংশি হিমাবহে, যা ভারতে অরুণাচল প্রদেশে সিয়াং হিসেবে পরিচিত। আসাম হয়ে নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যা ব্রহ্মপুত্র নদ নামেই পরিচিত। 3 দেশের প্রায় 1 কোটি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করে এই নদীটি। শঙ্কা, ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে বড় বাঁধ নির্মাণ নিচু অঞ্চলের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা ন্যাশনাল গার্ড সেনাদের এখন দেখা যাচ্ছে অস্ত্র হাতে। এই মাসের শুরুতে আগ্নেয়াস্ত্র বহন না করলেও রোববার থেকে মিলেছে পিস্তল ও রাইফেল বহনের অনুমতি। আরও 19টি রাজ্যে অন্তত 1700 গার্ড সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শিকাগো, নিউ ইয়র্ক সিটিতেও এসব সেনা মোতায়েনের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে সহায়তার জন্যই শহরগুলোতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ড সদস্যদের। সম্প্রতি আরও 19টি রাজ্যে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এসব রাজ্যে নিযুক্ত হবে অন্তত 1700 সেনা। উদ্দেশ্য, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন কার্যক্রমে সহায়তা। মূলত রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলোতেই রয়েছে এসব ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের পরিকল্পনা। এর মধ্যে রয়েছে টেক্সাস, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানার মতো রাজ্যগুলো। অভিবাসন ও কাস্টমস বিভাগ আইসের কার্যক্রমে সহায়তার লক্ষ্যেই তাদের মাঠে নামানো হচ্ছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। আইসের অভিবাসন বিরোধী অভিযান শুরুর পর থেকে বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে আসছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসি এবং 6টি রাজ্যে মোতায়েন করা হয় প্রায় 2300 সেনা। এতদিন তারা আগ্নেয়াস্ত্র বহন না করলেও রোববার ওয়াশিংটন ডিসির রাস্তায় এসব সেনাদের হাতে অস্ত্র দেখা যায়। কারো হাতে ছিল পিস্তল, কারো হাতে রাইফেল। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের কিছু ইউনিটকে নির্দিষ্ট এসব মিশনে অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী রাজধানীতে বেড়ে চলা অপরাধ দমনেই এমন সিদ্ধান্ত। ন্যাশনাল গার্ড ও পুলিশকে ধন্যবাদ জানাই, যারা সত্যি এই শহরকে নিরাপদ রাখছেন। মাত্র 9 দিনের মধ্যে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমেছে 35%, আর ডাকাতির ঘটনা কমেছে 50%-র বেশি। এটা সত্যিই বড় পরিবর্তন, কারণ সবাই কঠোর পরিশ্রম করছে। সাধারণত ন্যাশনাল গার্ড সেনারা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র বহন করে থাকেন, যেমন জরুরি নিরাপত্তা ব্যবস্থা, অপরাধ দমন অভিযান কিংবা ফেডারেল নির্দেশনায় বিশেষ মিশন। স্থানীয় প্রশাসন বা প্রতিরক্ষা বিভাগের অনুমতি ছাড়া স্বাধীনভাবে অস্ত্র বহন করতে পারেন না তারা। কয়েকটি সূত্র বলছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কয়েকটি শহরেও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে রয়েছে শিকাগো ও নিউ ইয়র্ক সিটি। রেজবানা সায়মা, যমুনা নিউজ। বন্ধকি ঋণ আপিলে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঋণ আবেদনের নথিতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্তের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদনের বরাতে জানা যায় তথ্য। এ বিষয়ে নিজের ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লিসাকে উদ্দেশ্য করে একটি পোস্টও দেন ট্রাম্প। পোস্টে লিসার এ জাল নথি জমা দেওয়ার ঘটনাকে অপরাধমূলক আচরণ বলে অভিযোগ তুলে তার সততা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি লিসা কিংবা ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে নীতি নির্ধারণের স্বাধীনতায় প্রেসিডেন্টের হস্তক্ষেপ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক, যা গড়াতে পারে আদালত পর্যন্ত। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে শাস্তির বিধান রেখে নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের সই করা আদেশ অনুযায়ী মার্কিন পতাকা পোড়ালে ভোগ করতে হবে 1 বছরের কারাদণ্ড, নেই কোনো আগাম জামিনের সুযোগ। পাশাপাশি বিদেশি কেউ এই কাজ করলে ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 1989 সালের সিদ্ধান্ত অনুযায়ী পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের সমালোচনা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
চলতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। কিমের সাথে সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। কিম জং উনের সাথে আমার দারুণ একটি সম্পর্ক রয়েছে। আশা করি আমাদের সম্পর্কটা এমনই থাকবে। তার সাথে অনেক বিষয়ে আমার আলোচনা হয়েছে। কিমের কাছে ব্যাপক সম্ভাবনাময় একটি দেশ রয়েছে। কি হয় বলা কঠিন, তবে এই বছর তার সাথে আমি দেখা করতে চাই। দিনে দুপুরে ধূসর ছায়ায় ঢেকে গেল পুরো আকাশ। ধূলিঝড়ের কারণে এই দৃশ্য দেখল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দারা। সোমবার পিনাল কাউন্টিতে শুরু হয় এই ধূলিঝড়। সড়কে আটকা পড়ে যানবাহন। বেশ কয়েকটি এলাকায় জারি করা হয় সতর্কতা। নিজ বাড়িতে অবস্থান নিতে বলা হয় বাসিন্দাদের। সাধারণত বজ্রঝড়ের প্রভাবে মরুভূমির বালু উপরে উঠে এ ধরনের দুর্যোগ দেখা দেয়, যা যুক্তরাষ্ট্রের মরু অঞ্চলগুলোয় খুবই সাধারণ ঘটনা। আরব দেশগুলোতে নিয়মিত এমন ঝড় হয়। আরবি ভাষায় এটি হাবুব নামে পরিচিত, যার অর্থ জোরালো বাতাস। যুক্তরাজ্যের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও এক আরোহী। সোমবার দেশটির দক্ষিণ উপকূলের আইল অফ হোয়াইট এলাকায় ঘটে দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাটিতে আছড়ে পড়ে উড়োযানটি। এ সময় বিমানের পাইলট সহ যাত্রী ছিলেন 4 জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় বেঁচে যান এক যাত্রী। উদ্ধারকর্মীদের তৎপরতায় হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি এখনও। কর্তৃপক্ষ জানিয়েছে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। কলম্বিয়ার সীমান্তে নতুন করে 15,000 সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সোমবার সীমান্তে নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার মোকাবেলায় সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া এবং তাচিরা রাজ্যে মোতায়েন করা হবে এই সামরিক সদস্যদের। টহল দেওয়ার জন্য ব্যবহার করা হবে ড্রোন, নৌকা, বিমান এবং অন্যান্য যানবাহন। লাতিন আমেরিকা অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ ক্যারিবিয়ানে মার্কিন ডেস্ট্রয়ার পাঠানোর পরই এসেছে এই ঘোষণা। একই সাথে কলম্বিয়ান সরকারকেও তাদের সীমান্তে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা। পার্লামেন্ট সদস্যদের বেতন ভাতা কমানোর দাবিতে ইন্দোনেশিয়ায় চলছে ব্যাপক আন্দোলন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আবাসন ভাতা সহ $6,000 মাসিক বেতন পান দেশটির এমপিরা, যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ক্ষুব্ধরা একটি মোটরসাইকেলে করে অগ্নিসংযোগ। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশের সাথে হয় সংঘর্ষ। তুরস্কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিতে হলো খোদ পরিবহন মন্ত্রীকেই। দেশটির হাইওয়েতে ঘন্টায় 225 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি, যার একটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই তোপের মুখে পড়েন পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আইন লঙ্ঘনের দায়ে মন্ত্রীকে $300 জরিমানা করে ট্রাফিক পুলিশ। সামাজিক মাধ্যমে জরিমানা রসিদের একটি ছবি শেয়ার করে জনসাধারণের কাছে ক্ষমা চান পরিবহন মন্ত্রী। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছে যমুনা আই ডেস্কের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।